আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো এলমে ফারাইজ সংক্রান্ত আলোচনা এবং হাজার পদ্ধতিতে পর্চা থেকে কিভাবে জমির পরিমাণ বের করা যায় সেটা আলোচনা। গত ক্লাসে আমরা শিখেছিলাম আনাগোন্ডা পদ্ধতিতে, আনাগোন্ডা করা, ক্রান্তি তিল ইত্যাদি আনাগোন্ডা পদ্ধতিতে পর্চা থেকে অংশ বের করার নিয়ম। আজকের ক্লাসটি আমাদের খতিয়ান সম্পর্কে, পর্চা সম্পর্কে, কাগজপত্র সম্পর্কে শেষ ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের কোর্সের একটা পর্ব বা একটা পার্ট শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের প্রথম আলোচনা হলো হাজার পদ্ধতিতে অংশ বের করার নিয়ম। সবাই দেখেন, হাজার পদ্ধতিটা কি আগে সেটা বুঝতে হবে, ঠিক আছে? যেমন ওই সময় ওই পর্চার মধ্যে আনাগোন্ডার মধ্যে কি লিখতো? 16 আনা। 16 আনা মানে একটা পূর্ণাঙ্গ জিনিস। হাজার পদ্ধতিতে 16 আনার পরিবর্তে কি লেখে? এক লেখে, এক। 1.000। এটা হলো 16 আনার পরিবর্তে ভাবে লেখে। এখন 8 আনায় কি লিখবে? বা 8 আনার সমমান, 8 আনার পরিবর্তে 500 লিখবে। কি লিখবে? 500। এটা লিখবে 8 আনার পরিবর্তে। 4 আনার পরিবর্তে কি লিখবে? 250। এরপরে যদি বলি 12 আনার পরিবর্তে কি লিখবে, তখন কি হবে? 12 আনা এর দুইটা যোগ হয়ে যাবে। 8 আনা 500 আর 4 আনা 250, মানে কি? 750। এভাবে লেখে। অথবা আরো সহজে বোঝার জন্য বলি, 1/16। অথবা তাহলে ওইটাই আমরা যেটা দেখাইলাম আর কি। যদি আমি 1/16 গুণ 8, তাহলে কি হলো? যে 500 হইলো না? 500 আছে আর কি। আবার 1/16, ওই যে 16 আনার সমমান, এই জন্য 16 গুণ 12। 12 আনার সমমান কত হবে? 0.75, মানে 750 আর কি। হ্যাঁ, পরে শূন্য আছে। এভাবে যদি 13 আনা থাকে, এটার পরিমাণ কি থাকবে? থাকবে এভাবে 1/12 গুণ 1/16 গুণ 13.8125। এটা হলো 13 আনার সমমান। অর্থাৎ হাজার পদ্ধতিতে এগুলা বের করতে হইলে আপনাকে প্রথমে কি করতে হবে? 1কে 16 দিয়ে ভাগ করতে হবে।
ভাগ করার পরে যত আনার পরিবর্তে নিবেন তত দিয়ে গুণ করতে হবে। 10 আনার পরিবর্তে কি লিখতে হবে? তাহলে 1/16 গুণ 10 .625। এই বিষয়গুলো কে কে বুঝেছেন হাত উঠান তো, এতক্ষণ যা বললাম। এবার দেখেন, এই যে একটা পর্চা, হ্যাঁ, এটা কি বিএস খতিয়ান। এখানে দেখেন এই যে 2 নম্বরে অংশ কলামে কি আছে? 0.625, মানে কি ওই যে 10 আনার সমমান যেটা একটু আগে করলাম। 0.250, মানে কি 4 আনার সমমান, ঠিক না? এক, এটার অর্ধেক 0.500, এটার অর্ধেক 0.250, 4 আনার সমমান। 0.125, এটা কত? 2 আনার সমমান। তাহলে এই মোট মিলে কত হয়েছে? এই যে নিচে দেখেন 1.000 হাজার পদ্ধতি, অর্থাৎ এক মানে পূর্ণাঙ্গ। এবার এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? সূত্র কি? অংশ গুণ জমির পরিমাণ। আগে ছিল কি? অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। আর এখন কি? শুধু অংশ গুণ জমির পরিমাণ। অংশ গুণ জমির পরিমাণ, তাহলেই বের হয়ে যাবে। এটা আরো সহজ, একদম সহজ। ওটা তো একটু কঠিন ছিল, এখানে কোনো কঠিন কিছু নেই, একদম সহজ। সূত্র যদি আমাদের মুখস্থ হয়ে থাকে তাহলে আমরা দেখি। এখানে 3 নম্বর কলামে আছে রাজস্ব, 4 নম্বর কলামে আছে দাগ নং, ওই যে আগের মতো দাগ নম্বর কত, জমির নম্বর কত আর কি। 5 নম্বর কলামে আছে জমির শ্রেণী। এখানে 3টা জমি আছে, তো 3টা রকম শ্রেণী: ভিটা, বাড়ি, নালা। জমির দাগ নম্বর 1014, 1024, 1034। এরপরে দাগের মোট পরিমাণ একটা কলাম আছে আর কি। 7 নম্বরে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ। দাগের মধ্যে একটা দাগে জমির বেশি থাকতে পারে, এর মধ্যে এটা ভাগ হয়, বিভিন্ন জনের কাছে যায়, এটা খতিয়ান চালু হয়, যার যার নামে আলাদা খারিজ করে। খারিজ করলে একটা নতুন খতিয়ান চালু হয়। এই জন্য খতিয়ানে কম বেশি থাকতে পারে, পুরো দাগ না থাকলে অর্ধেক থাকলে 8 আনা থাকবো বা অর্ধেক থাকবো, বা 4 আনা থাকলে 0.250 থাকবো, এইভাবে থাকবো আর কি। দাগের মধ্যে অত খতিয়ানের অংশ যেখানে দেখেন লেখা আছে 0.250, 0.666। 0.250 মানে কি? ওই যে 4 ভাগের 1 ভাগ। 0.666 মানে কি? 3 ভাগের 2 ভাগ। 0.500 মানে কি? অর্ধেক অর্ধেক। এরপরে আছে কি? অংশানুযায়ী একর অযুতাংশ। এখানে কি আছে? এক যে প্রথম জমিটা 1014 নম্বর দাগ বাড়ি, এখানে মোট জমি আছে কতটুকু? 1 একর 5 শতাংশ, মানে 500 অযুতাংশ, মানে কি 5 শতাংশ। দ্বিতীয় নম্বর জমিতে আছে কতটুকু? 5,000 অযুতাংশ। তৃতীয় নম্বর জমিতে আছে 0.090 অযুতাংশ। এখন এখানে একটা বিষয় আমাদের স্পষ্ট বোঝা দরকার, এখানে অযুতাংশ লেখা থাকে, হ্যাঁ, অযুতাংশ। 100 শতাংশ 1 অযুতাংশ, আমাদের মনে আছে সূত্র? তাহলে 5,000, 2 নম্বরটা দেখেন, 5,000 অযুতাংশ, তাহলে কত শতাংশ হয়? এটা বের করতে হলে আমাদের কি করতে হবে? 100 দিয়া
ভাগ দিতে হবে, ঠিক না? 5,000 ভাগ 100, তাহলে কত হইলো? 50%। তো লেখা আছে অযুতাংশ, এটাকে আমরা কি করব? শতাংশ বুঝতে হইলে, শতাংশ বলতে হইলে ওই যে 100 দিয়া ভাগ দিতে হবে, তাহলে শতাংশ বের হবে। এটা তো নিয়ম। আরেকটা হলো নিয়ম ছাড়া সহজে কমন হিসেবে আপনি পারবেন বলতে। সেটা কিভাবে? সেটা হলো, একটা তো হইলো 5,000 অযুতাংশ, এটা 100 দেওয়া ভাগ দিলে 50 হবে, শতাংশ, 50%। আরেকটা হলো 5,000 অযুতাংশ, অর্থাৎ চারটা সংখ্যা। কয়টা সংখ্যা থাকে? চারটা সংখ্যা থাকে। এই চারটা সংখ্যা থেকে আপনি প্রথম দুইটা সংখ্যা ধরবেন। প্রথম দুইটা কি? 5 আর 0, হ্যাঁ, প্রথম দুইটা। আর দুইটা রয়ে গেল, চারটার মধ্যে দুইটা ধরবেন। অযুতাংশের ঘরে চারটা সংখ্যা থাকবে, এর মধ্যে প্রথম দুইটা ধরবেন। প্রথম দুইটা যেটা হবে সেটাই সংখ্যা, শতাংশ। তাহলে 5 0 50, 50%। আবার আরেকটা ঘরে আছে না, 1 একর 0.500 শতাংশ। তাহলে 1 একর যেটা, এটা তো 100%। আর এই যে এখানে চারটা সংখ্যার মধ্যে প্রথম দুইটা কি? 0 আর 5, মানে 5%। তাহলে 105%। আরেকটা কি আছে? 0.090 অযুতাংশ। তাহলে প্রথম দুইটা সংখ্যা যদি নেন, তাহলে তো এখানে কোনো সংখ্যাই নেই। পরেরটা আছে, পরেরটা মানে 9 আছে, অর্থাৎ মানে কি? দশমিক। অর্থাৎ দশমিক 9 শতাংশ, মানে কি 90 পয়েন্ট, 1 শতাংশের কম। যেহেতু প্রথম দুইটার মধ্যে কোনো সংখ্যা নেই, এই জন্য। ঠিক আছে, এতক্ষণ তো এগুলো আমরা বুঝলাম। এখন দেখি, দেখেন প্রথমে কি আছে, জমির যে মালিক বা ইজারাদার, এদের নাম আছে আব্দুস সামাদ। সামাদের অংশ 0.625, অর্থাৎ কি? 16 আনার তুলনায় 16 আনার মধ্যে তার অংশ 10 আনা। আব্দুস শাকুর, তার অংশ 0.250, মানে কি? 4 আনা। 500 হইলে 8 আনা, 0.250 4 আনা। আব্দুর রহিম, তার অংশ 0.125, মানে 2 আনা। এই সবার অংশ মিলা কত হইলো? 16 আনা, মানে 1। এবার ওই যে জমিগুলো যে আছে, কার জমি কত আমরা বের করতে চাইলে আমরা কি করব? অংশ গুণ জমির পরিমাণ। তাহলে এখানে তো তিনটা জমি আছে, তিনটার মধ্যে ধরেন আমরা যদি প্রথম জমিটা নিই, প্রথম জমিতে কত আছে? 1 একর 5 শতাংশ, মানে 105%। এই 105% জমির মধ্যে, হ্যাঁ, তাহলে 0.625 আব্দুল সালামের অংশ, অংশ গুণ জমির পরিমাণ, জমি 105। তাহলে কত হয়? 0.625 গুণ 105, 65.625। কত শতাংশ? 105%-এর মধ্যে যেহেতু 10 আনা, এই জন্য 65%। ঠিক আছে, 65.625। এবার দ্বিতীয় জনের অংশ কত? 0.250।
জমি 105, অংশ গুণ জমির পরিমাণ, ঠিক আছে। দশমিক 250 অংশ গুণ জমি 105, 0.250 গুণ 105, 26.25%। 3 নম্বরে আছে কত? আব্দুর রহিমের অংশ 0.125, 0.125 অংশ গুণ জমি, জমি 105%। 0.125 গুণ 105, 13.125, মানে 13%। তাহলে আমরা কি করলাম, তিনজনের জমি বের করে ফেললাম, তিনজনের অংশ অনুযায়ী জমি বের করলাম কোন দাগ থেকে? প্রথম দাগ 1014 নম্বর দাগ থেকে, যেখানে মোট জমি 105%। এভাবে আমরা চাইলে পরেরটাও বের করতে পারি, অংশের সাথে 50 যোগ করবো, পরে যেহেতু 50% জমি, গুণ করবো আর কি, গুণ প্রত্যেকটা, প্রত্যেক জনের অংশ দিয়ে 50 গুণ করবো, অংশ গুণ জমির পরিমাণ, এই সূত্র, ঠিক আছে। তাহলে আমরা যে অঙ্কটা করলাম 105% তিনজনের আমরা বন্টন করলাম, এটা যদি আমরা যোগ করি এখন, 65.625 যোগ 26.25 যোগ 13.125, কত হইলো? এই যে 105 হয়েছে, 105%। তাহলে এইভাবেই হাজার পদ্ধতিতে, হ্যাঁ, আনাগোন্ডা সিস্টেমে কি করা হয়, জমি থেকে অংশ বের করা হয়, হাজার পদ্ধতিতে বের করা হয়। আর সিএস আর এস খতিয়ানে আনাগোন্ডা পদ্ধতিতে আছে, আর বিএস বা সর্বশেষ যে খতিয়ান, ওইখানে এই হাজার পদ্ধতিতে আছে। এছাড়াও বর্তমানে যেগুলা নাম জারি হয়, খারিজ হয়, সিএস এর পর্চা যেগুলো নামজারি হয়, বা আর এস এর পর্চা যেগুলো নামজারি হয়, নিজের নামে আনা হয়, এগুলো হাজার পদ্ধতি লেখা হয়। এই হলো আমাদের খতিয়ান থেকে কিভাবে আমরা অংশ বের করবো, পূর্ণাঙ্গ আলোচনা শেষ হয়ে গেল। এতটুকু কে কে বুঝেছেন? হাত উঠান। 105, এই যে 105, 1 একর 5 শতাংশ, এই যে অযুতাংশের ঘরে কত আছে? 500 অযুতাংশ, এখানে 5 শতাংশ, 1 একর 5 শতাংশ। তো আমি লেখাও কইরাও দেখাই দিলাম। পঞ্চাশ শতাংশ দিয়ে নিজেরা করেন খাতার মধ্যে, 625 গুণ 50, 200.250 গুণ 50, 0.125 গুণ 150, এই যে 50 শতাংশ। এর চেয়ে সহজ কোন অঙ্ক নাই। দেখো আপনার পর্চার মধ্যে যত শতাংশ জমি আছে, ওইটাকে আপনি যা যার অংশ অনুযায়ী দিতে পারবেন। এবার আসেন আমরা দ্বিতীয় পর্বে যাই, আজকের ক্লাসের, সেটা এলমে ফারায়েজ সংক্রান্ত আলোচনা।
এলমে ফারায়েজ তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এলেমের অর্ধেক বলা হয়েছে, তা আল্লামুল ফারাইজ ও আল্লিমুহান নাস ফাইন্না নিসফুল ইলম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এলেম শিক্ষা করো, লোকদেরকে শিক্ষা দাও, এটা এলেমের অর্ধেক। আর এটাই এমন এলেম, এটা প্রথম বলে দেওয়া হবে। এবং রাসূল বলছেন, যেটা আমার উম্মত থেকে প্রথম ছিনিয়ে নেওয়া হবে এলমে ফারায়েজের অংশ। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এলমে ফারায়েজ হলো মৃত্যু ব্যক্তির সাথে সম্পৃক্ত। মানুষ যখন এন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তখন তার যে সম্পদ আছে, এটা চারটা অবস্থা হয়, চারটা হক সম্পৃক্ত হয়। এক নম্বর হইলো তার দাফন কাফনের ব্যবস্থা করা। সেটা দাফন কাফনের ব্যবস্থা করতে গিয়ে কার্পণ্য করা যাবে না, অপচয় করা যাবে না। দুই নম্বর হইলো দাফন কাফনের পরে যে সম্পদ আছে, সম্পদ থেকে ঋণ পরিশোধ করতে হবে। মৃত ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ করতে হবে। তিন নম্বর হলো ঋণ পরিশোধের পর যে সম্পদ আছে, এই সম্পদের এক তৃতীয়াংশ সম্পদ দেয়া। এক তৃতীয়াংশ মানে কি, তিন ভাগের এক ভাগ সম্পদ দিয়ে তার ওসিয়ত, বৈধ ওসিয়ত যেগুলো আছে, শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করবে। এই পূরণ করার পরে, ওসিয়ত পূরণ করার পরে, তিন ধাপ অতিক্রম করার পরে, অর্থাৎ দাফন কাফন, ঋণ পরিশোধ, ওসিয়ত পূরণের পরে অবশিষ্ট যে সম্পদ আছে, এটা ওয়ারিসদের মাঝে কি হবে, ফারায়েজ মোতাবেক বন্টিত হবে। আর এলমে ফারায়েজটা এটা সরাসরি কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত, কে কতটুকু অংশ পাবে। ওয়ারিস প্রধানত এটাকে দুই ভাগে ভাগ করা হয়। ওয়ারিসদেরকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। এক নম্বর হলো আসহাবুল ফারায়েজ, আর একটা হলো আসাবাত। আসহাবুল ফারায়েজ আর আসাবা, দুইটা অংশ। সবাই বলেন, ওয়ারিসটা কত প্রকার? দুই প্রকার, আসহাবুল ফারায়েজ আর আসাবা। আসহাবুল ফারায়েজ কাকে বলে? কোরআনে কারিমে যাদের অংশ নির্ধারিত, কোরআনে কারিমে যাদের অংশ নির্ধারিত আছে, তাদেরকে আসহাবে ফারায়েজ বলে। এদেরকে আবার জাবিল ফুরুজও বলে। আর আসহাবে ফারায়েজ যারা, যাদের অংশ কোরআনে নির্ধারিত আছে, এদের অংশ নেওয়ার পরে বাকি অংশ যারা পায় তাদেরকে আসাবা বলে। কোরআনে কারিমে বর্ণিত যারা, তারা তাদের নির্ধারিত অংশ নেওয়ার পরে যে অংশ অবশিষ্ট থাকে, এই অংশগুলো যারা পায় তাদেরকে বলে আসাবা। তো আসাবে ফারায়েজ হলো মোট 12 প্রকার, 12 জন। আর সাবে ফারায়েজ যাদের অংশ কোরআনে বর্ণিত আছে, এরা মোট কতজন? 12 জন। 4 জন পুরুষ, 8 জন মহিলা। 4 জন পুরুষ, 8 জন মহিলা। পুরুষ 4 জন কি? পিতা, এক নম্বরে কি? পিতা। 2 নম্বরে দাদা। 3 নম্বরে স্বামী। 4 নম্বরে আখলি উম্মিন, মানে কি, বৈমাত্রেয় ভাই, মানে মা শরিক ভাই। আবজাদ আখ, আখ জাওজ আখলি উম্মিন। সবে মুখস্থ করে ফেলেন, 4 জন পুরুষ কয়জন? 4 জন। আব জাদ মানে পিতা, আব মানে কি পিতা, জাদ মানে দাদু, দাদা, জাউজ মানে স্বামী, আল আখ লি উম্মিন মানে মা শরিক ভাই। এই 4 প্রকার হলো কি পুরুষ। এদের অংশ কোরআনে নির্ধারিত, এদের অংশ কি কোরআনে নির্ধারিত, যেখানে দেওয়া আছে দেখেন। কার অংশ কি দেওয়া আছে? পিতা 6 ভাগের 1 ভাগ পায়, সুদুস পায়। ছেলে, ছেলের ছেলে থাকলে পিতা সুদুস মাল আসাবা, সুদুসও পায় আবার আসাবাও পায়। মৃত ব্যক্তির ছেলে, মেয়ে বা ছেলের মেয়ে থাকলে আসাবা মহাজা, শুধু আসাবা পায়, উপরিল্লিখিত ছেলে মেয়ে কেউ না থাকলে। এভাবে দাদার অংশ, স্বামীর অংশ, তারপরে ভাইয়ের অংশ, এভাবে নির্ধারিত আছে, কোরআনে কেন বর্ণিত আছে। আর হলো 4 শ্রেণীর হলো, 8 শ্রেণীর হলো
মহিলা। 4 শ্রেণীর পুরুষ, 8 শ্রেণীর কি মহিলা। এর মধ্যে এক নম্বর হলো স্ত্রী, জাওজা। 2 নম্বর হলো মেয়ে, বিন্ত। 3 নম্বর হলো বিন্ত লিবিন, মানে ছেলের মেয়ে। সিরিয়ালটা দেখেন, এই সিরিয়ালে পড়বেন তাহলে সহজ হবে। স্ত্রী, কন্যা, ছেলের কন্যা। স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, 3 জন। এরপরে 3 জন আরো সিরিয়াল অনুযায়ী। বোন, 3 প্রকার বোন, এক কথা শেষ। কত প্রকার বোন? 3 প্রকার বোন, মানে একদম হাকিকি বোন, সহোদর বোন। 1 নম্বর। 2 নম্বর হলো আখলি উখতিন, উখতলি আবিন। উখতলি আবিন মানে কি? বৈমাত্রেয় বোন। আবিন মানে কি? পিতার যুক্ত, পিতার শরিক, বাপ শরিক বোন। আবার উখতলি উম্মিন, মা শরিক বোন। অর্থাৎ একটা হলো কি হাকিকি বোন, পিতা ও মাতা দুজন এক, 2 বোনের। আর হলো বাপ শরিক বোন, অর্থাৎ বাবা ভিন্ন কিন্তু মা এক, 2 বোনের বা ভাই বোনের। আর একটা হলো কি উখতলি উম্মিন, মা শরিক বোন, মানে মা এক পিতা ভিন্ন। তাহলে এই 3 প্রকার: হাকিকি, বাপ শরিক, মা শরিক বোন। এরপরে কি আর মাত্র 3 জন বাকি আছে। এরা হইলো কি আর 2 জন, হ্যাঁ, আর জাদ্দা। উমুন মানে মা, জাদ্দা মানে দাদি নানি। দাদি নানি আর হলো মা। তো এই হয়ে গেল কতজন? 8 জন। কি কি? 1 নম্বর হলো স্ত্রী, 2 নম্বর হলো কন্যা, 3 নম্বর হলো ছেলের কন্যা, 3 জন। আর বাকি 3 জন হলো বোন, হাকিকি বোন, আপন বোন যেটা, বাৎসরিক বোন, মাসরিক বোন। 6 জন হয়ে গেল। আর 2 জন হলো মা আর দাদি নানি, জাদ্দা। এদেরও কিছু কায়দা আছে, যেমন এখানে লেখছে মায়ের দ্বারা সকল প্রকার জাদ্দা, দাদি নানি বঞ্চিত হয়। বাপ দাদার দ্বারা বাবার সাথে সম্পৃক্ত সকল জাদ্দা বা দাদি নানি বঞ্চিত হয়। তবে বাবার মা, দাদি বা তার সম্পৃক্ততায় ততোদিও দাদার দ্বারা বঞ্চিত হবে না। নিকটবর্তী জাদ্দা, দাদি নানি দ্বারা দূরবর্তী জাদ্দা, দাদি নানি বঞ্চিত হয়। তো যাই হোক, বিষয়টা হলো আমরা পড়লাম আসাবে ফারায়েজ, যেটা কোরআন কারিমে যাদের অংশ বর্ণিত আছে তাদেরকে আসাবে ফারায়েজ বলে। তাদের অংশ, তাদের পরিমাণ, সংখ্যা মোট 12 জন। 4 শ্রেণীর পুরুষ, 8 শ্রেণীর হলো মহিলা। পুরুষ 4 জন কি? পিতা, দাদা, স্বামী, আখলি উম্মিন, মাসুরিক, ভাই। আর মহিলা 8 জন: স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, 3 প্রকার বোন, হাকিকি বোন, বাৎসরিক বোন, মাসরিক বোন, আর হইলো মা আর দাদি নানি। এই মোট 8 জন। এদের অংশ কোরআন কারিমে বর্ণিত আছে, নির্ধারিত আছে। কোরআন কারিমে যে তাদের যে অংশ বর্ণিত আছে, কোরআন কারিমে অংশ বর্ণিত 6টা অংশ। কয়টা অংশ? 6টা। 6টা সংখ্যা হলো কি নিসফ, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। এগুলো মুখস্থ করবেন। নিসফ মানে কি 2 ভাগের 1 ভাগ। রুবু মানে 4 ভাগের 1 ভাগ। সুমুন মানে 8 ভাগের 1 ভাগ। এই 3টা হলো এক ফরিক বা এক গ্রুপ: নিসফ, রুবু, সুমুন। এগুলো সুলুসানে। 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। সুলুসানে, সুলুস, সুদুস। সুলুসান মানে 3 ভাগের 2 ভাগ, সুলুস মানে 3 ভাগের 1 ভাগ, সুদুস মানে 6 ভাগের 1 ভাগ।
আর তাজিফি ও তানসিফি সিরাজি কিতাবে আছে, ঠিক আছে, অর্ধেক হিসেবে, ডবল হিসেবে। যেমন নিসফ মানে 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে, এটার অর্ধেক হলো কি 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ যেটা, এটার অর্ধেক কি 8 ভাগের 1 ভাগ। অর্থাৎ উপর থেকে নিচে এলে অর্ধেক, আবার নিচ থেকে উপরে গেলে ডবল, 8 ভাগের 1 ভাগের ডবল, 4 ভাগের 1 ভাগ এর ডবল, 2 ভাগের 1 ভাগ। একই রকম 3 ভাগের 2 ভাগ, এর অর্ধেক 3 ভাগের 1 ভাগ, এটার অর্ধেক 6 ভাগের 1 ভাগ। নিচ দিকে গেলে অর্ধেক হিসেবে, উপর দিকে গেলে ডবল হিসেবে। 6 ভাগের 1 ভাগ এর ডবল, 3 ভাগের 1 ভাগ ডবল, 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। তাহলে এই অংশ কয়টা? 6টা। নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। এই অংশগুলোই প্রত্যেকের জন্য, অর্থাৎ কোরআন কারীমের বর্ণনা অনুযায়ী যার যেটা প্রযোজ্য সেটা সেভাবে সে পাবে। তো এটা তো আরো বিস্তারিত ব্যাপক আলোচনা, এটা একটা একটা সাশ্রয়ী প্রাথমিকভাবে ধারণা দিলাম। আপনারা মোতালা করলে আরো বেশি শিখতে পারবেন, অর্থাৎ আরো বেশি পড়লে শিখতে পারবেন। বাকি এখন আমি আপনাদের সাথে একটা অ্যাপস এর ব্যবহার শিখাই। এটা দ্বারাও আপনারা এই উত্তরাধিকার আপনি বের করতে পারবেন সহজে, এই জন্য এটা শিখানো। হয়তো অনেকে ডাউনলোড করেছেন। মৃত ব্যক্তি অ্যাপসটা, এটা মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী করা হয়েছে। দুই একটা ভেজাল আছে, যেটা ওই যে আইয়ুব খানের যে পারিবারিক আইনের মধ্যে যে একটা আছে যে উম পিতা আগে মারা গেলে দাদার সম্পদে নাতি সম্পদ পায় না, শরীয়তের মাসালা। কিন্তু আইয়ুব খানের আইনে কি নাতিকে ওয়ারিশ করা হয়েছে, মিরাজ দেওয়া হয়েছে, এটা এখানে আছে। এই অংশটা বাদ দিলে বাকিগুলো আপনি নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন। আচ্ছা, মনে করেন স্বামী মারা গেল, তাহলে স্ত্রী আছে। তো এই যে স্ত্রী ঘরে লিখবেন, প্লাসে চিপ দিলে একজন হবে বা দুইজন হবে, মাইনাসে দিলে কমবে, প্লাসে দিলে বাড়বে। একজন স্ত্রী আছে। পুত্র আছে, মনে করেন একজন আছে, একজন বা দুইজন আছে। মৃত পুত্র, এই যে মৃত পুত্র যে অংশ পায় না শরীয়তের মাসালা অনুযায়ী, কিন্তু আইয়ুব খানের আইন অনুযায়ী পায়, এই জন্য এটা দিয়ে দিছি। এটা একটু ঝামেলা, এটা ছাড়া বাকিগুলো ঠিক আছে। কন্যা, মনে করেন দুইজন কন্যা আছে। মৃত কন্যা, ওই যে মৃত পুত্র মৃত কন্যা, এই যে এটা ঝামেলা। পিতা আছে, মাতা আছে। এরকম ভাবে আত্মীয় স্বজন যারা যারা থাকতে পারে এদের অংশ, একটা তালিকা এখানে দেওয়া আছে। আপনার যেটা আছে ফিলহাল ওইটা আপনি ক্লিক করলে এখানে উঠবে। ওঠার পরে নিচের অংশে সম্পদের বিবরণ, এখানে ক্লিক করবেন, লিখবেন। জমি আছে, মনে করেন জমি আছে 100%। টাকা, টাকা আছে মনে করেন 5 লাখ, 5 লক্ষ। স্বর্ণ আছে 50 ভরি। বাস, আপনার যা যা যেটা আছে লেখলেন, লেখার পরে ফলাফলে ক্লিক করবেন। এই ফলাফলে ক্লিক করছেন, আপনার ফলাফল বের হয়ে গেছে এক ক্লিকেই। দেখেন, নির্বাচিত আত্মীয় স্বজনের তালিকা: স্ত্রী একজন, পুত্র এক, পুত্র দুই মানে পুত্র দুইজন, কন্যা এক দুই, তিন, কন্যা তিনজন, পিতা মাতা। জমি 100%, টাকা 5 লক্ষ, স্বর্ণ 50 ভরি। দেখেন এই যে নিচের দিকে একটা তালিকাও দেওয়া আছে, যে কালার দেওয়া আছে, এটা গ্রাফ দিয়েছি, গ্রাফ। স্ত্রী এটা কালো কালার, এই যেখানে এই গ্রাফের মধ্যে কি স্ত্রী কালো কালারে তার অংশটা দেওয়া আছে এখানে। এই দেখেন এখানে লেখা দেওয়া আছে। এরপরে পুত্র, তার যে কালারটা গ্রাফের মধ্যে দেওয়া আছে এখানে, এই কালারটা গ্রাফ অনুযায়ী এখানে কি অংশ দেওয়া আছে। পরে একদম নিচে হিসাবের ধাপসমূহ, যে সূত্র অনুযায়ী হিসাব হয়ে থাকে শরীয়তের মাসলা অনুযায়ী: স্ত্রী 8 ভাগের 1 অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। পিতা 6 ভাগের 1 অংশ পাবে যখন সন্তান বা সন্তানের সন্তান থাকে। মাতা 6 ভাগের 1 অংশ পাবে যখন পুত্র ও পুত্রের পুত্র এবং 2 বা ততোধিক ভাই বোন এবং পিতা থাকে। কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে। পুত্র কন্যা 2:1 অনুপাতে অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হবে। এভাবে দেওয়ার পরে যেখানে প্রত্যেকের অংশ দিয়ে দেওয়া আছে। স্ত্রী 0.125, স্ত্রীর অংশ 2 আনা, যেহেতু ছেলে মেয়ে আছে স্বামীর, এই জন্য 125।
সে 125 অনুযায়ী জমি পাইতেছে 12.5%, 12.50। স্বর্ণ পাইতেছে 6.25 ভরি, 6.25। টাকা পাইতেছে 62,500, 62,500। পুত্র, প্রত্যেক পুত্র, এক দুইজন পুত্র সবারই অংশ 1.15 বা 154 বা 15.46। এই অংশ অনুযায়ী তার জমি 15.46%। স্বর্ণ 7.73 ভরি, আর টাকা 77,290 টাকা। এভাবে প্রত্যেক পুত্র এইভাবে পাইতেছে, প্রত্যেক কন্যা তার অর্ধেক করে পাবে, ঠিক আছে। এই 0.0773 এটা অংশ। তাহলে জমি 7.73, স্বর্ণ 3.86, টাকা 38,064, 3 কন্যা সমান সমান পাচ্ছে। এবারে পিতা আছে, মাতা আছে। পিতার অংশ কি 6/1 ভাগ, মানে 0.167, 0.167। তারাও কি জমি 16.70% পাবে, স্বর্ণ পাবে 8.35 ভরি, টাকা পাবে 83,500। এভাবে আমরা এই উত্তরাধিকার অ্যাপ ব্যবহার করে আমরা মুহূর্তেই এই ফারাইজ গুলো বের করতে পারি। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হাজার পদ্ধতিতে অংশ থেকে, অর্থাৎ খতিয়ান থেকে অংশ কিভাবে বের করতে হয়, এবং এলমে ফারাইজ সম্পর্কে প্রাথমিক ধারণা, এবং এলমে ফারাইজ একটা অ্যাপের মাধ্যমে কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখলাম। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।